কী বাল রান্না করেছিস? এত তেতো কেন? আমাকে মারার জন্য বিষ মিশিয়েছিস নাকি ডাইনির বাচ্চা? সোহা থমথমে গলায় বলে, কি মেশাবো? জ্বরের কারণে তোমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমি নিশ্চিত তুই বিষ মিশিয়েছিস। সোহা ঝুঁকে হাত দিয়ে নুডলস তুলে নিজের মুখে পুড়ে দেয়। গিলে বলে, ঠিকই তো আছে, তেতো তো লাগছে না। শ্রবণ নুডলসের প্লেটে দিকে তাকিয়ে থাকে। বিশ্রী রকমের তেতো লাগছে খেতে। তুলে আবার মুখে পুড়ে দেয়। অল্প খেয়ে বলে, খাবো না, সরা তোর বালের রান্না। সোহার সামনে থেকে প্লেট সরিয়ে নেয়। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে কিট বক্স থেকে S+ ট্যাবলেটটা এনে দেয় শ্রবণকে। শ্রবণ সোহার হাতে ট্যাবলেটের দিকে তাকিয়ে বলে, এটার মেয়াদ আছে? কোন ডাইনোসরের যুগে এনেছিলাম ঠিক নেই, তুই এটা খাইয়ে আমাকে মারতে চাইছিস? মারতে চাইবো কেন, মেয়াদ আছে, আমি দেখেছি। এটা খেয়ে যদি আমি মরি তাহলে তোকে মারবো। আচ্ছা এখন খাও। শ্রবণ ট্যাবলেটটা নিয়ে খেয়ে ফেলে। বমি পাচ্ছে, কাত হয়ে শুয়ে পড়ে আবার। সোহা নুডলসের প্লেটটা হাতে নিয়ে রুম থেকে বের হতে বিড়বিড় করে বলে, মাথায় তার ছিঁড়ে যাচ্ছে আবার। শ্রবণ বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছে। জ্বর নেমে এসেছে এখন, কিন্তু মাথা আর শরীর ভার ভার হয়ে আছে। মাথা ঝিমঝিম করছে। ফোনে হাত দিয়ে মাজেদা আন্টি ফোনে ডায়াল করে। রিং হয়, একটু পরে রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে মাজেদা আন্টির গলার স্বর, শ্রবণ কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ফ্ল্যাটে এসেছো? হ্যাঁ। আপনি আসুন। আচ্ছা আসছি। আচ্ছা রাখছি। শ্রবণ ফোন লাইন বিচ্ছিন্ন করে রুম থেকে বেরিয়ে যায়। 10 মিনিট হওয়ার আগেই রুমে প্রবেশ করেন মাজেদা আন্টি। ওনার কাছে ফ্ল্যাটের এক্সট্রা চাবি আছে, তাই ভিতরে প্রবেশ করার জন্য শ্রবণকে প্রয়োজন হয় না। ভিতরে এসে শ্রবণের রুমে দরজা নক করেন। সারা শব্দ না পেয়ে দরজা ঠেলে ভিতরে উকি দেন। তখনই ওয়াশরুম থেকে ভেজা তাওয়ালে হাতে নিয়ে বেরিয়ে আসে সোহা। শ্রবণের রুমে মেয়ে মানুষ দেখে মাজেদা আন্টি চোখ বিস্ময় কপালে উঠে গেছে। রুমের ভেতর প্রবেশ করতে সোহার সামনে দাঁড়ালো। সোহা আগাগোড়া পরখ করে বলেন, এই মেয়ে, কে তুমি? এই ফ্ল্যাটে কিভাবে প্রবেশ করেছো? শ্রবণ কোথায়? এতগুলো প্রশ্ন একসঙ্গে শুনে চুপ হয়ে যায় সোহা। মাজেদা আন্টির গলার স্বর আর চাউনি অস্বাভাবিক। তিনি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না যে শ্রবণের ফ্ল্যাটে কোনো মেয়ে রয়েছে। শুধু ফ্ল্যাটে না, রুমে তাও ভেজা তাওলা হাতে। যেই শ্রবণ কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না, মেয়ে দেখলে দূর দিয়ে হাঁটে। বিয়ের কথা বললে বিরক্তিতে কপাল ভরে কুঁচকে যেতে তার রুমে জলযন্ত্র মেয়ে। অবিশ্বাসী বটে। মাজেদা আন্টি পুনরায় বলেন, এই নাম কি তোমার? শ্রবণের রুমে কিভাবে আসলে? সোহা মৃদুস্বরে বলে, আমি সোহা চৌধুরী, ভাইয়ার ওয়াইফ। ভাইয়া বলছো আবার ওয়াইফ বলছো, আশ্চর্য তো। ভালোভাবে বলো, শ্রবণের সঙ্গে কিসের সম্পর্ক তোমার? হাজব্যান্ড ওয়াইফ। শ্রবণ বিয়ে করেছে? অবিশ্বাস্য গলায় স্বর মাজেদা আন্টি। সোহা মাথা নেড়ে হ্যাঁ বলে। কবে বিয়ে করলো? ও না গিয়েছিল ছোট ভাইয়ের বিয়ে খেতে? হ্যাঁ। ভাইয়ের বিয়ে খেতে গিয়ে নিজেও বিয়ে করে নিয়েছে। হ্যাঁ। শ্রবণ কোথায়? বাইরে গেছে। মাজেদা আন্টি নরম স্বরে বলেন, আমাকে চিনতে পেরেছ? সোহা মাথা নেড়ে বলে, বলছিল আপনি আসবেন। হাসান শ্রবণের ফোনে ডায়াল করে। ফোন রিসিভ হতে ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠ। হাসান কপাল ভরে কুঁচকে ফোনে কান রেখে সরিয়ে মুখ সামনে ধরে। নাম্বারটা ঠিকই আছে। পরের মুহূর্তে মনে পড়ে শ্রবণের এখন বউ আছে। কলটা হয়তো সোহা রিসিভ করেছে। এবার ফোন কানে ধরে সালাম দেয়। সোহা সালামের জবাব দেয়। হাসান বলে, শ্রবণ কোথায়? ভাবি। নিজের চেয়ে বয়সে এত বড় একজন মানুষের মুখে ভাবি ডাকা শুনে সোহা অস্বস্তি বোধ হচ্ছে। নিজে অস্বস্তি চেপে রেখে মৃদু স্বরে বলেন, শুয়ে আছে। জ্বর কমেছে? রাতে কম ছিল, এখন আবার বেড়েছে। পাগলামি করছে কেন? শান্তি দিচ্ছে। সোহা শ্রবণের দিকে তাকায়, চোখ বন্ধ করে বাপকে গালাগালি করছে তখন থেকে। শান্তি ওকে দেবে না, তাও শ্রবণ চৌধুরী। সুস্থ অবস্থায় শান্তি দেয় না, এখন তো অসুস্থ, এখন আরও শান্তি দিচ্ছে। ফজরের পর থেকে শুরু হয়েছে আর বন্ধ হচ্ছে না। গা মুছিয়ে দিতে গিয়েছিলাম, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন? ভেবেছে কোথাকার কোন মেয়ে আমি? সোহা কথা শুনে হাহা করে হেসে উঠল হাসান। সোহা হাসানের অট্টহাসি আর শ্রবণীর গালাগালি দুটোই একসঙ্গে শুনছে। হাসান নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করে বলে, ভাবি ওকে জোর করে ওষুধ খাইয়ে দেন, ঠিক হয়ে যাবে। আমাকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। আমি আসবো? ফ্ল্যাটের চাবি তো আমার কাছে নেই। এই ডাইনির বাচ্চা, তুই কার সঙ্গে কথা বলছিস? হঠাৎ শ্রবণ গজ্জে ভয় পেয়ে উঠে গেল সোহা। দ্রুত বলে, তুমিই তো বললে কথা বলার জন্য। হাসান বলে, এতক্ষণ বউকে চিনতে পেরেছে তাহলে? এই কুত্তার বাচ্চা, কে কল করেছে?
হ্যাঁ হাসান ভাইয়া তোমার সঙ্গে কথা বলবে। কোন হাসান? কে হাসান? হাসান ওপাশ থেকে আফসোসে সুরে বলে, যা বাবা, বউকে মনে পড়লো আর আমাকে ভুলে গেল। খিদে পেয়েছে, খাবার নিয়ে আয়। হাসান বলে, শ্রবণ চৌধুরী পৃথিবীর একমাত্র মানুষ যার জ্বর হলেও খিদে বেড়ে যায় 10 গুণ। ভাবি, আপনি ওকে খাওয়াতে থাকুন, আমি পরে কল করছি। সোয়া শ্রবণের দিকে তাকিয়ে থাকে। ফজরের পর থেকে ওকে যদি একটু শান্তি দিয়ে থাকে তাহলে একটা কথা, গতকালের চেয়েও আজকে বেশি মাতলামি করেছে। ওষুধ এনে লাভ হয়েছে কি? হঠাৎ শ্রবণের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। বিলাপ করে বলে, আমাকে কেউ ভালোবাসে না, আদর করে না, খিদে পেয়েছে খেতে দিচ্ছে না। বউটা আরেক ব্যাটার সঙ্গে পালিয়ে গেল। শ্রবণের কথা শুনে বিস্ময় বিমুখ সোহা। কি বলছে এই ছেলে? ও কার সঙ্গে পালিয়ে গেছে? এখানে তো রয়েছে ওর সামনেই, নিশ্চয় হ্যালুসিয়েশন করছে। আবার সোহার হাতে ফোন রেখে দেয়। শ্রবণের শিওরে দাঁড়া ভয়ে ভয়ে। কে জানে আবার যদি ফেলে দেয় ধাক্কা দিয়ে। এদিকে ঘুরে শো, মাথায় পানি ঢেলে দেয়, আরাম লাগবে। শ্রবণ বন্ধ বন্ধ চোখ জোড়া মেলে সোহার দিকে তাকায়। নিবিড় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুই আমার বউ না? হ্যাঁ। আমাকে ছেড়ে কার সঙ্গে গিয়েছিলি? কারোর সঙ্গে যাইনি, কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম, তোমার কাছে। তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? না। সত্যি যাবি না? না। তোর ডাইনি মা যদি তোকে নিয়ে যায়, আবার ফিরে আসবো তোমার কাছে। শ্রবণে হাত বাড়িয়ে সোহার কোমর পেঁচিয়ে ধরে টেনে আনে আরও কাছে, শক্ত করে ধরে রেখে বলে, তোকে আমি কোথাও যেতে দেব না। পেরিয়ে গেছে কয়েকদিন। শ্রবণ এখন সুস্থ, তবে জ্বরের কবল কাটিয়ে উঠতে পারেনি এখনও সেভাবে। সোহা দুপুরে রান্না শেষ করে গোসল করে বের হয় ওয়াশরুম থেকে। শ্রবণ গোসল সেরে শুয়ে আছে, মুখের ওপর বালিশ চেপে ধরে। ঘুমিয়ে গেছে বোধহয়, গত রাতে ঘুমায়নি ঠিক মতো। টুকটাক শব্দে মুখের ওপর থেকে বালিশ সরায় শ্রবণ। চোখ মেলে তাকাতে লাইটের আলো এসে চোখে লাগে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়, কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবার তাকায়। বিড়বিড় করে সোহাকে গালি দেয় লাইট অন করার কারণে। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখে সোহা চুল ব্রাশ করছে, গায়ে ওড়না নেই। ওড়নাটা পাশের টুলের ওপর রেখে দিয়েছে। চুলগুলো দু কাঁধ দিয়ে দুপাশে নামানো রয়েছে। ফর্সা পিঠ আর ঘাড় উন্মুক্ত হয়ে আছে। শ্রবণের দৃষ্টি স্থির হয়ে সোহার পিঠ আর ঘাড়ে। জামার ফিতেটা নড়ছে সোহার নড়াচড়ায়। ফর্সা পিঠ আর ঘাড় শ্রবণের কাছে আকর্ষণীয় লাগছে। লাল জামার পরনে সোহাকে দারুণ লাগছে। রহস্যময় এক হাসি এসে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় সোহার পেছনে। সোহা চুল ব্রাশ করায় এতটা মগ্ন যে শ্রবণ ওর পেছনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়াল নেই। শ্রবণ হাত তুলে সোহার নরম ভরসা আকর্ষণীয় পিঠে হাত ছোঁয়ায়। ভয় পেয়ে চমকে ওঠে সোহা। আয়নার দিকে তাকিয়ে শ্রবণকে দেখে চিৎকার করে ওঠে। উল্টো ঘরে ড্রেসিং টেবিলের সঙ্গে ঠেকে গেছে। চরম বিরক্তিতে শ্রবণের কপালে ভাঁজ পড়ছে কয়েকটা। এই মেয়ে, চিৎকার করে ওর কান আর মাথা 12টা বাজানো ছাড়া আর কোনো কাজ নেই কি? ধমক দিয়ে বলে, চিৎকার করছিস কেন এভাবে? দেব গলাটা চেপে। সোহা ভয়ে ভয়ে শ্রবণের দিকে থেকে দৃষ্টি সরিয়ে বিছানার দিকে তাকায়। বিছানায় শ্রবণে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। শ্রবণকে হঠাৎ নিজের পিছনে দেখে ভয় পেয়ে গিয়েছিল। ও তো ভেবেছিল শ্রবণ ঘুমিয়ে গেছে আর শ্রবণের রূপ ধারণ করে জিন ভূত এসেছে। কথা বলছিস না কেন? তুমি ঘুমাওনি? না। না শব্দটা উচ্চারণ করে সোহাকে টেনে উল্টো করে দাঁড় করায় নিজের সামনে। পুনরায় দৃষ্টি স্থির করে ফর্সা পিঠ আর ঘাড়ে। সোহা আয়নার দিকে তাকিয়ে শ্রবণের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। শ্রবণের দৃষ্টি পরিবর্তন হয়ে যাচ্ছে, ভালোভাবে বুঝতে পারছে সোহা। এই শ্রবণকে সোহা দেখেনি এর আগে। শ্রবণ আবার হাত ছোঁয়া সোহার ঘাড়ে। সোহা কেঁপে ওঠে, পুরো শরীর শিশির করছে, গায়ে প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। দূরত্ব সরে যেতেই চায় শ্রবণ পাশ থেকে। শ্রবণ টেনে ধরে সোহার কোমর জড়িয়ে ধরে এক হাতে। সোহার পিঠে ঠেকে গেছে শ্রবণের বুকের সঙ্গে। সোহার হৃদয়ে স্পন্দন গতি অস্বাভাবিক, অচেনা অনুভূতিতে থরথর করে কাঁপতে শুরু করছে সারা অঙ্গ। শ্রবণ হাত তুলে সোহার নরম মসৃণ গালে হাতে উল্টো পিঠ ছোঁয়ায়। হাতের গালের ওপর থেকে যখন নিচের দিকে নেমে আসে সোহা,
তখন বারংবার কেঁপে কেঁপে উঠে দ্রুত চেষ্টা করে নিজের কোমর থেকে শ্রবণের হাত সরিয়ে দেওয়ার। শ্রবণ আরও শক্ত করে চেপে ধরে, মুখ নামায় ঘাড়ে। সোহা কম্পিত স্বরে বলে, কী করছ? ছাড়ো আমাকে। ডোন্ট সাউন্ড। তুমি নিজের মধ্যে নেই, ছাড়ো আমাকে। আমি নিজের মধ্যে আছি, তুই চুপ থাক, ছাড়ো আমাকে। শ্রবণ ফট করে সোহাকে নিজের দিকে ঘোরায়। সোহার চোখ মুখ অন্যদিক, কিন্তু শ্রবণের কাছে দারুণ লাগছে। গোলাপি উষ্ট্র জোড়া তিরতির করে কাঁপছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। শ্রবণ সোহার বাহু ছেড়ে চুল পেছনে ঠেলে দিয়ে চুলের ভাঁজে হাত গুলিয়ে দেয়। সোহা পিছিয়ে যেতে চাইল, শ্রবণ ফট করে ওকে আরও ভালোভাবে আঁকড়ে ধরে অধর জোড়া চেপে ধরে নিজের অধর দিয়ে। কয়েক সেকেন্ডের জন্য সোহা নড়াচড়া বন্ধ হয়ে যায়, ধীর হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। মুহূর্তেই সোহা ছটফটানি বেড়ে যায়। শ্রবণের দু হাতে ঠেলে সরিয়ে দেয় ব্যর্থ চেষ্টা করছে। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় সোহাকে। চরম বিরক্তি নিয়ে দাঁতে দাঁত পিষে বলে, কি হয়েছে? এমন করছিস কেন? চুপচাপ থাকতে পারিস না? ছাড়ো আমাকে। ছেড়ে দেওয়া উচিত তোর। ঠোঁটের স্বাদ খুব বিশ্রী, লাইক পাটের বিচি। সি, জঘন্য টেস্ট। এতক্ষণ ধরে ঠোঁট জোড়ার উপর অত্যাচার করে এখন বলছে ছি, জঘন্য টেস্ট। বদলোক একটা। সোয়া টলমলে চোখ জোড়া নামিয়ে নিয়ে জড়ানো গলায় বলে, ছাড়ো আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই বলেই আবার চেপে ধরে উষ্ট্রজোড়া। সোহার ছটপটানি এবার আগের চেয়েও বেশি। শ্রবণ ছেড়ে দিয়ে মৃদু স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব। এক দুপুরে দ্বিতীয়বারের মতো গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। বিছানার দিকে দৃষ্টি যেতেই দেখে শ্রবণ বিভোর হয়ে ঘুমিয়ে গেছে। লাইটের আলোও যেন এখন ওর চোখে লাগছে না। সোহা এখন একটা ঘোরের মধ্যে রয়েছে। কি হলো এখন সেটাই ভেবে চলছে। আচমকা কোনো ভূত ভর করেছিল এই বুড়ো বয়সে মাথায়? দূরে থাক করে আজকে নিজের যত দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই নজর আসে শ্রবণের দেওয়া চিহ্নগুলো। চোখ নামিয়ে নেয় আয়নার দিক থেকে। নিজের দিকে নিজেই তাকাতে পারছে না। ঘাড়ে রীতিমতো জ্বলছে এখন। শয়তান রাক্ষস একটা। বিড়বিড় করে বকা দিয়ে ব্যালকনিতে চলে যায়। খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছে না। চেয়ারে বসে তাকিয়ে থাকে দূর আকাশের দিকে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4টার ঘরে এসে ঠেকেছে। নিজের ফোনে রিংটনের শব্দ ঘুম ভাঙে শ্রবণের। চোখ বন্ধ রেখে বিছানায় ফোন হাতে নেয়। ঘুম ঝরানো চোখে স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল, কোথায় তুই? ঘুমিয়েছিলি নাকি? হ্যাঁ। এই বেলা তোর আবার কিসের ঘুম? শরীর খারাপ লাগছে নাকি আবার? না, দুপুরে ঘুমিয়েছিলাম। কিছু বলবি? বাইরে আসবি না? হ্যাঁ, আয় তাহলে। ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, রাখছি তাহলে। শ্রবণ ফোন পাশে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে পড়ে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, আর কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো লাগতো। আলসামি ছেড়ে শোয়া থেকে উঠে বসে। চুলগুলো পিছনের দিকে ঠেলে দিতে দিতে গলা ছেড়ে সোহাকে ডাকে। শ্রবণের ডাক শুনে দ্রুত ব্যালকনি থেকে রুমে ফিরে আসে সোহা। শ্রবণের সামনে দাঁড়ায়, মাথা নিচু করে। শ্রবণ সোহার দিকে তাকায়, চোখ তুলে আগাগোড়া পরক করে বলে, কফি নিয়ে আয়। সোহা দূরত্ব পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণের সামনে থাকতে অস্বস্তি হচ্ছে। কফি বানিয়ে নিয়ে রুমে এসে দেখে শ্রবণের রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। কফির মগ বেড সাইডে টেবিলের ওপর রেখে বিছানায় ঠিকঠাক করে রাখে। সোজা হয়ে দাঁড়াতে ওয়াশরুম থেকে ভেসে আসে শ্রবণের গলার স্বর, সোহা, তোয়ালা দে। সোহা ওয়াশরুমের দিকে তাকিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যান। গোসল করতে গেছে অথচ তাওয়ালও নেয়নি। তাওয়ালও নিয়ে ওয়াশরুমের দরজা নক করে। শ্রবণ দরজা খুলে সোহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তাহলে ওয়াশরুমে না রেখে কোথায় রেখেছিলি? ব্যালকনিতে শুকিয়ে দিয়েছিলাম। ঠাস করে সোহার মুখের ওপর দরজা লাগিয়ে দেন। শব্দে কেঁপে ওঠে সোহা। বিড়বিড় করে বকা দিতে দিতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। শ্রবণ রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতেই সোহা পিছু ডেকে বলে, কোথায় যাচ্ছ? খাবে না? শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। শান্ত স্বরে বলে, বাইরে খাবো। আমি যে রান্না করলাম নিজে গিলে শেষ কর, সন্ধ্যা হয়ে আসছে।
তো আবার কি আমি কি সূর্যকে ধরে বসে থাকবো যে অস্ত্র না যায়? সন্ধ্যার পর একা একা ভয় লাগে আমার। ভয় তো আমার হয় এই ফ্ল্যাটে জিনভূতগুলোর জন্য। তোর মতো এই ডাইনির সঙ্গে একই ফ্ল্যাটে ওরা কিভাবে থাকবে বলা তো যায় না। যদি ধরে খেয়ে ফেলি। শ্রবণের কথা শুনে সোহা ভয়ে আবারও বেড়ে যায়। মুখের রং ফ্যাকাশে। অনুরোধের সুরে বলে, প্লিজ তুমি এখান থেকে বাইরে যেও না। কে শোনে কার কথা? সোহার কোনো কথা না শুনে ধূপধাপ পা ফেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। পেছন থেকে সোহা কয়েকবার ডাকে, তবে শ্রবণ কান দেয় না। ভয় সোহার গলা এখনই শুকিয়ে যাচ্ছে। খিদের চোটে পেটে গুড়গুড় করছে। নিজে থাকবি না ভালো কথা, ভয় দেখিয়ে কেন চলে যাবি? বেচারি সোহা। সোহা ভয়ে ভয়ে চারদিকে নজর বুলিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। একটা চেয়ারে বসে চুপচাপ প্লেটের সামনে নিয়ে ভাত মাখতে শুরু করে। খাবার কি এখন গলা দিয়ে নামবে? ভয় তো গলা বন্ধ হয়ে গেছে। পানি খেয়ে গলা ভিজিয়ে ভাত খেতে শুরু করে। কোনো দিকে তাকায় না, দৃষ্টি স্থির প্লেটের দিকে। কয়েক মিনিটের মধ্যে খাওয়া শেষ করে। সব কিছু কোনো রকম ঢেকে রেখে এক প্রকার দৌড়ে রুমে চলে আসে। রুমে এসে জোরে জোরে শ্বাস নেয়। দরজা ভিজিয়ে রেখে বিছানায় উঠে বসে। জানালার দিকে চোখ যেতে দেখে জানালা আর ব্যালকনি দরজা খোলা। দোয়া দুরুদ পড়তে পড়তে বিছানায় ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার দরজা লাগিয়ে আবার দ্রুত বিছানায় উঠে বসে। আর নামবে না বিছানা থেকে, যত যাই হয়ে যাক। শ্রবণ ফ্ল্যাটে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। ফ্ল্যাটের দরজা লাগিয়ে বেডরুমের দিকে এগিয়ে আসছে। আজকে আর সোহা ওকে কল করেনি ভয় পাওয়ার জন্য। রুমে এসে দেখে সোহা আগাগোড়া ঢেকে শুয়ে আছে। পকেট থেকে ছোট একটা প্যাকেট বের করে সোহার শিওরে ছুঁড়ে দেয়। ফোনের নিচে বালিশের পাশে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চাবি আর ওয়ালেট রেখে শার্ট প্যান্ট চেঞ্জ করে নেয়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতে বসতেই সোহার নাম ধরে ডাকে। সারা শব্দ করছে না দেখে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে দেয় উপর থেকে। ঘুমিয়ে গেছে আগাগোড়া ঢেকে রেখে। গায়ে ধাক্কা দিয়ে বলে, এই সোহা ওঠ। ধাক্কা খেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায় সোহা। শ্রবণকে সামনে বসে থাকতে দেখি লাফিয়ে উঠে বসে দ্রুত। দু হাতে চোখ মুখ ডলে ঘুম জড়ানো গলায় বলে, কখন এসেছ? একটু আগে। যা ফ্রেশ আয়। সোহা বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। তাড়াহুড়ো ঘুম থেকে উঠে মাথা ধরে গেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই শ্রবণ ওর হাতে দুটো ট্যাবলেট ধরিয়ে দিয়ে বলে, খা। কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে নেয় সোহা। শ্রবণের বুকের ওপর বালিশ চেপে শুয়ে পড়ে। খাবে না? শ্রবণ চোখ বন্ধ রেখেই বলে, না তুই খেলে খেয়ে আয়। সোহাও তেমন খিদে পায়নি, খেতেও ইচ্ছে করছে না এখন। লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে শ্রবণ থেকে কিছুটা বজায় রেখে। কিছুটা সময় অতিবাহিত হয়। শ্রবণের বুকের উপর থেকে বালিশ সরিয়ে কাত হয়ে শোয়। হাত বাড়িয়ে সোহাকে টেনে আনে নিজের কাছে। নিজের দিকে ফিরিয়ে সোহার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে। সোহার হার্টবিট বেড়ে গেছে। শ্রবণের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে শুরু করেছে। শ্রবণ বিরক্ত হয়ে বলে, সমস্যা কি তোর? এমন করছিস কেন? ছাড়ো। কেন? অস্বস্তি হচ্ছে। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে, আমার ছোঁয়ায় অস্বস্তি হচ্ছে আর অন্যের ছোঁয়ায় স্বস্তি লাগে, তাই না? কি বলছো এসব? তুই যা বলছিস তাই তো বললাম। তুমি যারা কেউ ছুঁয়েছে আমাকে? ছোঁয়নি না। ছোঁয়নি? তুই আমার নিজের চোখে অবিশ্বাস করতে বলছিস? সোহা একটু দমে যায়। মৃদু স্বরে বলে, না ছোঁয়নি। স্পর্শ ভাইয়া ছুঁয়েছিল শুধু হাত। তোমার মতো করে গভীরভাবে কেউ ছোঁয়নি তুমি ব্যতীত। কোনোদিন কেউ যেন ছুঁতে না পারে। শ্রবণার কথা বাড়ায় না। সোহার এক হাত তুলে নিজের মাথায় রাখে। আয়েশের মতো বুকে মুখ গুজে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে। সোহা আলতো হাতে শ্রবণের চুল হাত বুলিয়ে দিতে শুরু করে। সকালে সোহা ঘুম ভাঙার পর শ্রবণকে রুমে পায় না। বুঝতে পারে জিমে চলে গেছে। অসুস্থতার জন্য এই কয়েকদিনই যায়নি। শোয়া থেকে উঠে বিছানা গুছিয়ে ফ্রেশ হতে যায়। বিয়ের পর গত রাতে ঘুমটা ভালো হয়েছে। এর আগে রাতগুলো তো শ্রবণের যন্ত্রণা ঠিক মতো ঘুমাতেই পারেনি। শ্রবণ গত রাতে ঘুমিয়ে যাওয়ার পর সারা রাত আর ঘুম থেকে ওঠেনি। সোহা ফজরের আগে আগে ঘুমে হালকা হয়ে এসেছিল। তখনও শ্রবণের বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। রাতে নড়াচড়াও করেনি বোধ হয়। দুজনই ঘুম ভালো হয়েছে গত রাতের। ফ্রেশ হয়ে এসে দেখে শ্রবণ ফিরে এসেছে। সোহা বের হতেই শ্রবণ ভিতরে প্রবেশ করে।
হাত মুখ মুছে ময়েশ্চারাইজার মেখে রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসেই দেখে শ্রবণ নাস্তা কিনে নিয়ে এসেছে। সোয়া স্বস্তির শ্বাস নেয়। এখন নাস্তা তৈরি করতে গেলে দেরি হয়ে যেত আরও। এমনি তো বেলা হয়ে গেছে, রাতে না খাওয়ার কারণে এখন খিদেও পেয়েছে। রান্নাঘরে এসে দুজনের জন্য 4টা ডিম সিদ্ধ করতেই চুলায় বসিয়ে দেয়। সিদ্ধ ডিম আর দুধ গরম করে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসতেই দেখে শ্রবণ তৈরি হয়ে এগিয়ে আসছে। শ্রবণের চেয়ার টেনে বসতেই সোহা শ্রবণের নাস্তা ওর সামনে দেয়, নিজের জন্য রেডি করে নিয়ে নিজেও বসে খাওয়ার জন্য। শ্রবণ সিদ্ধ ডিম খেতে খেতে গম্ভীর স্বরে বলে, ভার্সিটিতে যাবি? সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ আবার বলে, বলছি ভার্সিটিতে যাবি নাকি? তুমি যেতে দিলে যাব। আমার সঙ্গে যাবি, আবার আমার সঙ্গে ফিরে আসবি। কোনো ছেলের সঙ্গে কথা বলা তো অনেক দূরে। তাকালো, তোর চোখ উপড়ে ফেলতে 1 সেকেন্ড ভাববো না আমি। তাকাবো না, মনে থাকে জানো। আমার বই খাতা সব তো ওই বাড়িতে রয়েছে, নিয়ে আসার ব্যবস্থা করব আমি। সোয়া মাথা নেড়ে খাওয়া মনোযোগী হয়, মনে মনে খুশি হয়েছে। চোখ তুলে আবার শ্রবণের দিকে তাকিয়ে দেখে শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে স্টাডি রুমে চলে যায় শ্রবণ। সোহা নিজের খাওয়া শেষ করে টেবিল গুছিয়ে রেখে প্লেট ধুয়ে রাখে। শ্রবণ ব্যাগ কাঁধে আর হাতে হেলমেট নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। বাইরে থেকে দরজা লক করে লিফটের দিকে এগিয়ে যেতে যেতে দাদার ফোনে কল করে। শ্রবণ কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় তুমি? বাড়িতেই আছি। সিয়াম কোথায়? মাত্র ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে গেল। বিকেলে সোহার বই খাতা সব যাবতীয় সব পেপারস সিয়ামকে দিয়ে পাঠিয়ে দেবে। আচ্ছা রাখছি, ভালো থেকো। আচ্ছা তুমিও ভালো থেকো। শ্রবণ কল কেটে লিফটের ভেতরে প্রবেশ করে। ওর পাশে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলা ওর দিকে তাকিয়ে আছে চোখ কোনা করে। শ্রবণ বিরক্তিতে কপালে কয়েক ভাঁজ ফেলে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। এই মহিলার সঙ্গে দেখা হলেই ওর দিকে তাকিয়ে থাকে। মাঝে মধ্যে তো প্রশ্ন করে করে বিরক্ত নেয়। গায়ে পড়া মহিলা একটা।